আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কথাগুলো বলে শিউলি বেগম গজগজ করতে করতে চলে গেলেন কেবিনের বাইরে। কটা দিন যাবৎ উনি একেবারে বিরক্ত হয়ে উঠেছেন স্বামীর ওপর। অকারণে ঝামেলা তৈরি করছে লোকটা। নদী তার বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান নজরুল সাহেবের সাথে টুকিটাকি কথা বলে বেরিয়ে পড়ল খাবার আনতে। কাল থেকে সকলের চোখ মুখ শুকিয়ে আছে, পেটে তো কিছু ফেলতে হবে। নদী মন ভালো হয়ে গেছে, তার বাবা তাদের সম্পর্ক মেনে নিয়েছে। এই যে কি সুন্দর ঈশানের সাথে কথা বলেছে, একটা শান্তিময় পরিবেশকে না চায়। রাহেলা খালার সাথে আজকে টুকটাক অনেক কাজ করেছে বৃষ্টি। ওনার কাছ থেকে কয়েকবার রান্নাও শিখে নিয়েছে। রাহেলা খালা প্রথমে বৃষ্টিকে কোনো কাজ করতে দিতে চাইছিলেন না, বৃষ্টি জোর জবরদস্তি করেছে। বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসে বিশাল, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। বৃষ্টি তখন সোফায় বসে টিভি দেখছিল। রাহেলা খালা সব কাজ করে দিয়ে কখনই চলে গেছে। একা একা ভীষণ বোরিং ফিল করছিল বৃষ্টি। ফোনটাও আনেনি যে কল করে মায়ের সাথে কথা বলবে। প্রথমবার পরিবার ছাড়া কোথাও থেকেছে সে। খুব মিস করছে নিজের পরিবারকে, জায়ানকে বেশি মিস করছে। এরপর থেকে সে রেগুলার ভার্সিটি যাবে বলে ঠিক করলো। তাহলে আর এভাবে একা একা বসে বোরিং ফিল করতে হবে না। ভালো করে পড়তেও তো হবে। ভার্সিটির টিচারের বউ সে, স্যারের মান রাখতে হবে না। বিশাল বৃষ্টির হাতে শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে অষ্টমে চলে গেল। বৃষ্টি উৎফুল্ল হয়ে প্রতিটা ব্যাগ খুলে খুলে দেখছে। ব্যাগগুলো খোলাতে সে পুরোই থ। প্রায় 10-12টার মতো ড্রেস এনেছে বিশাল তার জন্য। প্রতিটা ড্রেস দেখতে যেমন সুন্দর, ডিজাইন আর কালারগুলো তার থেকেও বেশি জোস। বৃষ্টি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সবগুলো ড্রেস গায়ে মেলে মেলে দেখতে লাগলো। মনে মনে বলল, ব্যাটার রুচিবোধের তারিফ করতে হয়। সে অন্যান্য ব্যাগ ঘেটে জুতা, কসমেটিক্স, সাবান, শ্যাম্পু, পাউডার সব পেল, কিন্তু একটা শাড়িও পেল না। এতগুলো জামা এনেছে, একটা তো শাড়ি আনতে পারতো লোকটা। শাড়ির কথা চিন্তা করে বৃষ্টির মন কিছুটা ব্যথিত হলো। তখনই ওয়াশরুমের দরজা খুলে বিশাল বের হয়। বৃষ্টির মুখের এক্সপ্রেশন দেখে জিজ্ঞেস করে, কি হলো, ড্রেস পছন্দ হয়নি? বিশালের দিকে তাকিয়ে বৃষ্টির গাল দুটো জ্বলে উঠল। বিশাল খালি গায়ে দাঁড়িয়ে। বৃষ্টির লজ্জা মাখা চেহারা দেখে বিশাল বুঝতে পারল যে সে ওয়াশরুম থেকে খালি গায়ে বের হয়েছে। ঘরে যে তার বউ ওরফে স্টুডেন্ট রয়েছে, এটা তো সে বেমালুম ভুলে গেছে। তার রুম তো এখন আর আগের মতো বেচালার নয়। বৃষ্টি নিজের গাল ধরে দ্রুত কিচেনে চলে গেল। বিশাল স্যারকে খালি গায়ে দেখে তার বুকের ভিতর ডিপ ডিপ শুরু হয়েছে। অস্বস্তি কাটাতে সে বিশালের জন্য খাবার বাড়তে শুরু করলো। নজরুল সাহেবকে আজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 3 দিন যেতে না যেতেই ওনার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আর থাকতে না পেরে বাড়ির সবাইকে এক প্রকার পাগল বানিয়ে বাড়িতে ফিরেছেন তিনি। নদী এতদিন তার বাবার সাথে হসপিটালেই ছিল, শ্বশুরবাড়ি যায়নি। এমনকি নজরুল সাহেবকে আজ বাড়ি নিয়ে আসার পরও যায়নি। বাবার সাথে ডিরেক্ট বাবার বাড়ি চলে এসেছে। ঈশান 2 দিন হবে বাবার অফিসে জয়েন করেছে। রেগুলার অফিস যাচ্ছে। বাইরে থেকে অফিসের সমস্ত কাজ বুঝে নিচ্ছে, মনোযোগ দিয়ে কাজ করছে। আজান চৌধুরী তো ঈশানের পরিবর্তনে বেজায় খুশি। নদীর কাছে কৃতজ্ঞতার সীমা রইল না ওনার বেপরিয়া ছেলেটা যে অফিসে পা ফেলেছে এটাই অনেক। কটা দিন ধরে ঈশান বেশ দৌড়াদৌড়ি করছে। অফিস থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে আবার হসপিটাল। হসপিটালের সকল ফর্মালিটিস সেই পূরণ করছে। নজরুল সাহেব ঈশানের আচরণে ব্যক্তিত্বে মুগ্ধ হলেও মুখে প্রকাশ করলেন না। সন্ধ্যা গড়িয়ে রাত। নজরুল সাহেবকে সেই সকালে বাড়ি নিয়ে আসা হয়েছে। শিলু বেগম এখন রান্নার তোড়জোড় করতে ব্যস্ত। বিয়ের পর প্রথমবার মেয়ে জামাই বাড়িতে আসছে। খাতির যত্নে কোনো ত্রুটি রাখবেন না উনি। নদীও এতক্ষণ শিলু বেগমকে সাহায্য করছিল। রান্নার কার্যক্রম শেষ হতে সে ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যে 7টা থেকে সকলে মিলে ঈশানের জন্য ওয়েট করছে। এখন বাজে 11:15। তীব্র সোফায় বসে ঝিমুচ্ছে। ঘুমে তার চোখ ছোট হয়ে গেছে, কিন্তু দিব্যি বসে আছে। ঈশানের সাথে দেখা না করে কিছুতেই ঘুমাতে যাবে না সে। এই কয়েকদিন ঈশানের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে তীব্র। দুলাভাই হিসেবে ঈশানকে তার অতিমাত্রায় পছন্দ হয়েছে। শিলু বেগমের সাথেও ভালো বন্ডিং তৈরি হয়েছে ঈশানের। বাদ যায়নি নজরুল সাহেবের সাথেও, কিন্তু তিনি বোঝাতে নারাজ। রাত 11টায় বাসার কলিং বেল বেজে উঠল। তীব্র হাওয়ার বেগে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। ঈশান দাঁড়িয়ে আছে, 2 হাতে দ্রব্য সামগ্রী ভরপুর। পাশে নির্জন ছেলেটা, তার হাতেও কিছু ব্যাগ রয়েছে। শিলু বেগম দৌড়ে আসলেন, ব্যস্ত গলায় বললেন, এত কিছু কেন আনলো বাবা? এত কিছু কেন আনলে বাবা? এমনিতেই তো হসপিটালে কত খরচ করলে। ঈশান শিউলি বেগমের হাতে ব্যাগগুলো দিয়ে মুস্কি হেসে বলে, একটু পানি হবে মা? ব্যাস, বলে গেলেন শিউলি বেগম। বিচলিত হয়ে বললেন, এই তো আমি এক্ষুনি আনছি বাবা, তুমি একটু এখানে বসো পাখার নিচে। বলতে বলতে শিউলি বেগম ছুটে গিয়ে শরবত পানি দুটোই নিয়ে আসলেন। নদী নিজের ঘরে ছিল, কলিং বেলের শব্দেই বেরিয়ে এসেছে।
নির্জনের হাত থেকে ব্যাগগুলো নিয়ে তাকে বসতে বলে। নির্জন বসে না, ঈশানের সাথে একটু কৌশল বিনিময় করে চলে যায়। নদী আর চোখে ঈশানের দিকে তাকায়, ঈশান তার দিকেই তাকিয়ে। চোখাচোখি হয়ে যায় দুজনের। খানিকটা লজ্জা পায় সে। শিউলি বেগম নদীর কাছে এসে বলেন, যা ঈশানকে নিয়ে ঘরে যা, তোর ওয়াশরুমটা দেখিয়ে ফ্রেশ হয়ে আসতে বল। আমি খাবার বাড়ছি, রাত হয়ে গেছে অনেক। এই বলে শিউলি বেগম রান্নাঘরে চলে যান। তীব্র ঈশানের সাথে দুষ্টমি করছে। ঈশান এসেছে পর থেকে তীব্র তার সাথে চিপকে। নদী ঈশানের পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে, আসুন ফ্রেশ হবেন। ঈশানও উঠে দাঁড়ায়, ক্লান্ত সে। সারাদিন অফিস করে সন্ধ্যের দিকে আবার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। সেখান থেকে আড্ডা দিয়ে সোজা এখানে এসেছে। ফ্রেশ হওয়াটা অতি জরুরি এখন। নদী আগে আগে ঈশান পিছু পিছু হাঁটছে। নদীর বুকের ভিতর ঢিপ ঢিপ করতে শুরু করেছে। যে ছেলেটা লুকিয়ে তাকে দেখতে আসতো, যে ছেলেটা বাড়িতে আসলে সে লুকানোর জায়গা খুঁজতো, যে ছেলেটাকে তার বেডরুম তো দূর কখনো জানালার পাশে আনার সাহস করেনি, রাস্তায় আসলে পর্যন্ত তাকে বিদায় করে জন্য উঠে পড়ে লাগতো, সেই ছেলেটা আজ সসম্মানে তার বাড়িতে। সবচেয়ে বড় কথা, তার বেডরুমে তার পাশে। নদী আজ ভীষণ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। তিনি চাইলে কি না পারেন। ঘরে ঢুকতেই ঈশান নদীর কোমর চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। নদী তখন আশেপাশে তাকাতে ব্যস্ত। তীব্র বা মা এসে পড়লে লজ্জায় আর তাদের সামনে দাঁড়ানোর জো থাকবে না। ঈশান ভারী আওয়াজে বলে, সমস্যা কি তোমার? বিয়ে করেছো বাপের বাড়ি থাকার জন্য? হসপিটাল থেকে ডিরেক্ট বাড়ি যেতে বলেছিলাম না তোমায়? যাওনি কেন? নদী চাপা স্বরে বলে, ছাড়ুন, মা এসে পড়বে। আসবে না, উনি এসব পার করে এসেছেন। তুমি আমার কথার উত্তর দাও। নদীর কিড়মিড়িয়ে তাকায়। লোকটা এত তেড়া। নদীর তাকানোকে তোয়াক্কা না করে ঈশান নদীর কোমরে আর একটু গভীরভাবে চেপে ধরে। নির্লিপ্তভাবে বলে, বলো, না বললে ছাড়বো না। নদী হাঁসফাঁস করছে, ছুটবার জন্য নড়াচড়া করছে, কিন্তু পারছে না। ঈশান খুব শক্তি দিয়ে ধরে রেখেছে। কোমরের দিকটা ব্যথা করছে। তপ্ত নিঃশ্বাস ফেলে সে আস্তে করে জবাব দেয়, বাবা খুব জোর করছিল আসার জন্য। ঈশান বাজখাই কণ্ঠে বলে, বাবা জোর করলেই আসতে হবে? স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে না? নদী চুপ করে আছে, কাচুমাচু করছে, কিছু বলার জন্য বাহানা খুঁজছে। কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ ঘাড়ে প্রখর ব্যথা অনুভব করলো। ব্যথায় একদম চোখ খিচে বন্ধ করে ফেললো। ঈশান তার গ্রীবা কামড়ে ধরেছে। ধীরে ধীরে ব্যথার পরিমাপ তীব্র হচ্ছে। দাঁত মনে হচ্ছে পুরোটাই ডাবিয়ে ফেলেছে। নদী অস্ফুট স্বরে আহ করে ওঠে। ঈশানের বুকে দুহাত রেখে তাকে অনবরত ঠেলতে থাকে। ঈশান ছেড়ে দেয়। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। নদী নিজের ঘাড়ের কামড়ের জায়গাটা ঘষতে ঘষতে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। কর্কশ কণ্ঠে বলে, রাক্ষস হয়ে গেছেন? এভাবে কেউ কামড়ে ধরে? উফ উফ, জ্বলে যাচ্ছে। ঈশান ভুরু কুচকে বলে, এটুকুতে এই অবস্থা? এখনো তো কিছুই করলাম না। করতে হবে না। এমন রাক্ষসের মতো আচরণ করলে আমার আশেপাশেও ঘেঁষতে দিব না। ও রিয়েলি? শার্টের হাতা গোটাতে গোটাতে নদীর দিকে এগোতে লাগলো। ঈশান আগায় তো নদী পেছাতে থাকে। রূঢ় কণ্ঠে বলে, আমাকে আশেপাশে ঘেঁষতে দেবে না। নদী একটা ফাঁকা ঢুক গেলে বোকা হেসে কাপা গলায় কথা কাটানোর চেষ্টা করে। ফ্রেশ হবেন না? ওয়াশরুম ওদিকে, আমাকে মা ডাকছে, আমি আসি কেমন? এটা বলেই ভূদৌড়। ঈশান শব্দ করে হেসে দেয়। বৃষ্টি সোফার ওপর মূর্তির মতো বসে আছে। পাশেই বিশাল বসে তার হাতে মলম লাগাচ্ছে। পাকনামি করে আজকে রান্না করতে গিয়েছিল সে। রান্নার ফাঁকেই হাত পুড়িয়ে ফেলেছে। কাউকে বলেও নি। বলবে কাকে? কেউ তো নেই। রাহেলা খালা আজ আসেনি, যার জন্য একা একা রান্না করার সাহস জুগিয়েছে সে। পুরা হাত নিয়েই বাকি রান্না সেরেছে। মলম খুঁজেছিল কিন্তু পায়নি, যার জন্য শুধু বরফ ঘষেছে। মায়ের কথা আজ বড্ড মনে পড়ছে বৃষ্টির। কান্নাও করেছে খুব। মেয়ে রান্না করেছে জানলে কত খুশি না হতেন তিনি। আর হাত পুড়েছে দেখলে কি করত? নিশ্চয়ই বকাবাজি শুরু করত। স্নেহ করে মলম লাগিয়ে দিত। প্রথমবারের মতন ভাত, মাংস, ডাল, সবজি রান্না করেছে বৃষ্টি। বিশাল রান্না খেয়ে খুব প্রশংসাও করেছিল, কিন্তু সে জানে মাংসে লবণ বেশি হয়েছে আর ডালে লবণ কম। সবজিটা মোটামুটি ভালো হলেও ভাত একদম নরম বানিয়ে ফেলেছে। তবুও বিশাল কি সুন্দর সব খাবারই একটু একটু করে খেয়েছে, কোনো অভিযোগ করেনি। বিশালের এই শান্ত স্বভাবের জন্যই বৃষ্টি বিশালকে এতটা পছন্দ করে। সে আশা করে একসময় বিশাল ঠিক তাকে মন থেকে মেনে নেবে। রাতে বিছানা গোছানোর সময় বৃষ্টির হাতের দিকে নজর পড়ে বিশালের। তৎক্ষণাৎ উঠে ফার্মেসি থেকে মলম নিয়ে আসে, কারণ ঘরে বার্না ছিল না। মলম এনে বৃষ্টিকে সোফায় বসিয়ে সে নিজেই মলম লাগিয়ে দিতে লাগলো। ডান হাতের বেশ অনেকটা জায়গায় পুড়ে গেছে বৃষ্টির। সাথে সাথে বরফ ঘষার ফলে ফোসকা পড়েনি।
মলম লাগানো শেষ হলে বিশাল উঠে দাঁড়ায়, গলার স্বর অত্যন্ত গম্ভীর করে বলে, তোমার রান্না করার কোনো প্রয়োজন নেই। খালা যেদিন না আসবে আমাকে জানিয়ে দিও, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। এই বলে বিশাল ঘরের দিকে চলে যায়। বৃষ্টির মুখ ভেঙচি দিয়ে বলে, আসছে আমার জমিদার, বাইরে থেকে খাবার নিয়ে আসবে। আমি রান্না করলে তোর কি? হাত পড়েছে বলে দলত উতলিয়ে পড়ছে, আর এদিকে যে মন পড়ে ছারখার হয়ে যাচ্ছে সেটা চোখে পড়ে না? নিষ্ঠুর লক্ষ্য থাকার। বিশাল নিজের ফোন নিতে এসে বৃষ্টির সব কথাই শুনেছে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমি তোমাকে মন থেকে মানার চেষ্টা করছি বৃষ্টি, আমাকে একটু সময় তো দিতে হবে। বৃষ্টিকে বুঝতে না দিয়ে বিশাল নিজের ফোন না নিয়ে ঘরে চলে যায়। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে ঈশান। নদী নতুন বইয়ের মতন ঘোমটা চেপে ঈশানকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। হাত নাড়ানোর সাথে সাথে কাচের চুড়িগুলো রিনিঝিনি শব্দ করে উঠছে। ঈশানের শুনতে ভালো লাগছে। শিউলি বেগম সবকিছু টেবিলে রেখে নদীকে বুঝে শুনে এগিয়ে দিতে বলে ঘরে চলে গেছেন। তীব্রও ঘুমিয়ে পড়েছে। ড্রয়িং রুমে শুধু তারা দুজন। ঈশান ফ্রেশ হয়ে আগে নজরুল সাহেবের সাথে দেখা করে খেতে বসেছে। খাওয়া শেষে নদী সবকিছু গুছিয়ে রেখে রুমে যেতে সংকোচ করছে। এক পা আগায় তো এক পা পিছিয়ে নেয়। এভাবে রং ঢং করতে করতে দরজার সামনে পৌঁছে যায়। উকি দিয়ে দেখে ঈশান খাটে আরাম করে শুয়ে ফোন ঘাটছে। নদী দুরু দুরু মন নিয়ে ভেতরে এগিয়ে যায়। ঈশান ভুরু উঁচিয়ে নদীকে এক নজর দেখে আবার ফোনে মনোযোগ দেয়। স্ক্রিনে চোখ রেখে জিজ্ঞেস করে, এলে কেন? ড্রয়িং রুমেই থাকতে, আমি না হয় কোলবালিশের সাথে রাতটা কাটিয়ে দিতাম। নদী ইতস্তত করে বলে। চলে যাব। ঈশান ফট করে বিছানা থেকে নেমে আসে। দরজা লক করে বলে, যাও দেখি কিভাবে পারো। নদী উল্টো ঘুরে দরজা খুলতে যাবে, তার আগেই ঈশান তাকে কোলে তুলে নেয়। খাটের দিকে অগ্রসর হতে হতে বলে, আজ যে ছাড়া পাবে না। নদী লজ্জায় অস্বস্তিতে ছটফট করছে। ঈশানকে কিছু বলতে চাইছে, অথচ অস্বস্তির জন্য বলতে পারছে না। ঈশান নদীকে বিছানায় শুইয়ে দিয়ে তার গা থেকে ওড়না সরিয়ে ফেলে। মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে পুরো মুখে গলায় অজস্র চুমো দিতে থাকে। নদীর গলা শুকিয়ে কাট। ঈশানের বুকের ওঠা নামার গতির দিব্যি টের পাচ্ছে সে। ধীরে ধীরে ঈশানের ছোঁয়া গভীর হতে লাগলো। নদীর পিঠে হাত রেখে তার জামার চেন খুলতে লাগলো। নদী হাঁসফাঁস করছে। ঈশানকে ঠেলে সরানোর চেষ্টা করছে, কিছু বলতে চাইছে, না পেরে ফুফিয়ে কেঁদে দিল। ঈশান তখন নদীর ঘোরে মত্ত, অস্পষ্ট গাড়ি স্বরে বলল, কি হয়েছে রে, ভয় পাচ্ছ? একদম কষ্ট দেব না, ট্রাস্ট মি, কাঁদে না। নদীর কান্নার বেগ আরো বাড়ল। ভাঙা গলায় উচ্চারণ করলো, আমার পিরিয়ড চলছে। ঈশান বিস্মিত, বিমূঢ়, তবদা খেয়ে বসে আছে। এতটা ঘনিষ্ঠ হওয়ার পর কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারবে না। মাথা বিগড়ানোর জন্য এই একটা কথাই যথেষ্ট। বিছানায় দুই হাঁটু বাজ করে বসে সামনে নাক টেনে যাচ্ছে নদী। ঈশান বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে দেখছে। চোখের জল নাকের জল সব এক করে ফেলেছে কান্না করে। টিস্যু দিয়ে নাক ঘষতে ঘষতে নাকের ডগাও লাল করে ফেলেছে। ঈশান এবার খুব বিরক্ত হলো। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, আগে বলনি কেন? নদী ঝাঁঝালো স্বরে উত্তর দিল, আপনি সুযোগ দিয়েছেন বলার, ডিরেক্ট তো অ্যাকশন শুরু করে দিয়েছেন। বলতে বলতে আবার চোখ ঝাপসা হয়ে গেল। ঈশান হকচকে উঠল। নদীর কান্না থামাতে দ্রুত জবাব দিল, ওকে ওকে, রিল্যাক্স, এগোচ্ছি না আমি, ডোন্ট ক্রাই। নদী কান্না বন্ধ করলো। নাকি সুরে বলল, তাহলে ঘুমিয়ে পড়ুন। ঈশান ফ্যাল করে তাকিয়ে রইল। ঘুমিয়ে পড়বে? ও ইয়া, এখন তো ঘুমাইতে হবে, তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে না? নদী ঈশানের চেহারার এক্সপ্রেশন দেখে মিটিমিটি হাসছে। আচ্ছা, জব্দ হয়েছে আজকে ঈশান। ঈশান বিছানায় শুয়ে নদীকেও নিজের বুকের উপর টেনে ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে রাশভারী ভয়েসে বলে, জড়িয়ে তো ধরতে পারবো নাকি এটার জন্য ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করবে আবার? নদী ঈশানের বুকে নাক ঘষে মৃদু হাসে, কোমল কণ্ঠে বলে, আপনি খুব ভালো। ঈশান নদীর চুলে হাত ডুবিয়ে নদীর মাথাটা একদম নিজের মুখের সামনে নিয়ে আসে। নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলে, অতটাও না যতটা তুমি ভাবছো। সময় হলে ঠিকই টের পাবে, তখন কিন্তু বলতে পারবে না আমি খারাপ। নদী মুখটা লজ্জারাঙা করে বলে, আপনি খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। বিছানায় বসে ফুফাচ্ছে শিশির। তিশান ল্যাপটপ নিয়ে সোফায় বসে চোখে মুখের ভঙ্গিতে প্রমাণ করছে শিশিরের কান্নায় প্রচণ্ড বিরক্ত সে। কয়েকদিন যাবৎ তিশান শিশিরের সাথে একদমই কথা বলছে না। সারাক্ষণ অফিস আর অফিসের কাজ নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে। অফিস থেকে ফিরলে জায়ানের সাথে সময় কাটাচ্ছে, আর নয়তো ল্যাপটপ নিয়ে বসে আছে। শিশির নিজেকে কথা বলতে চাইলেও ইগনোর করছে। শিশিরকে এভাবে কাঁদতে দেখে তিশান ল্যাপটপে চোখ রেখে বিরক্তিকর সুরে বলল,
কারো যদি কাঁদার এতই ইচ্ছে থাকে সে যেন বাইরে গিয়ে কাঁদে। এখানে আমি কাজ করছি, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। তিশানের এমন কথায় শিশির এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। অসহায় কণ্ঠে বলল, কেন এমন করছো তিশান? দম বন্ধ হয়ে যাচ্ছে আমার তোমার এমন ব্যবহারে। সহ্য হচ্ছে না তোমার ইগনোর। প্লিজ কথা বলো আমার সাথে। আমি আর কোনো দিন ওই ধরনের কথা বলবো না। তিশান ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ায়। শিশিরের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে দরজার দিকে পা বাড়ায়। সে নিজেই চলে যাবে রুম ছেড়ে। তিশানকে চলে যেতে দেখে শিশির তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে পড়ে। দরজার দিকে দুহাত ছড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ তুমি? তিশান কথা বলে না, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। শিশির তিশানের গাল দুটো দুহাতে আগলে ধরে আকুতি কণ্ঠে জিজ্ঞেস করে, কেন এমন করছো? আমাকে এভাবে কষ্ট দিয়ে কি লাভ হচ্ছে তোমার? তিশান ছাড়া মেরে শিশিরের হাত সরিয়ে ফেলে। ধারালো সুরে বলে, একদম নেকাট হাসতে আসবা না। তোমার কিসের কষ্ট? তুমি তো এটাই চাইছিলা, তাই না? আমার থেকে দূরে যেতে চাইছিলে না? এখনো বসে আছো কেন? চলে যাও, কিন্তু খবরদার আমার ছেলেকে নিয়ে যাওয়ার কথা তুমি চিন্তাও করবা না। শিশির শক্ত করে তিশানকে জড়িয়ে ধরল। তিশানের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। ফুফাতে ফুফাতে বলল, বলছি তো আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না। এবারের মতো ক্ষমা করে দাও। আর কতবার মাপ চাইবো তোমার কাছে? এত পাষাণ কেন তুমি তিশান? তিশান জোর করে শিশিরকে নিজের বুক থেকে সরিয়ে ফেলে। ঠেলা মেরে দরজার থেকে সরিয়ে ধপধপ পায়ে বাহিরে চলে যায়। শিশির সেখানেই ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ে। একটা কথার জন্য তাকে এভাবে শাস্তি দিচ্ছে তিশান। সকাল সকাল রান্নাঘর থেকে আসার টুকটাক শব্দে ঘুম ভেঙে গেল বৃষ্টির। আড়মোড়া ভাঙতে ভাঙতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। বিশাল ব্রেকফাস্ট তৈরি করছে। মাথার চুলগুলো ভেজা, নিশ্চয়ই জগিং থেকে এসে শাওয়ার নিয়ে ফেলেছে। বৃষ্টি নিজের মাথায় নিজেই গাঁটটা মারে। লজ্জা হওয়া উচিত তার। জামাই রান্না করছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ছি। তুমি উঠে গেছো? ফ্রেশ হওনি? বিশালের কথায় ধ্যান ভাঙে বৃষ্টির। সে মনে মনে নিজেকে গালি দিতে ব্যস্ত ছিল। কেন বলে বলেও ভোরবেলায় উঠতে পারে না সে। বিশালের দিকে তাকিয়ে মিনমিনিয়ে উত্তর দিল, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি একটু আমার জন্য অপেক্ষা করতে পারবেন? আমি একেবারে তৈরি হয়ে আসবো, বেশি লেট হবে না। আসলে আজকে ভার্সিটিতে যেতে চাচ্ছিলাম। বৃষ্টিকে এভাবে মাথা নত করে কথা বলতে দেখে বিশাল ভুরু কুঁচকায়। সাবলীলভাবেই জবাব দেয়, ভার্সিটিতে যাবে, এটা এভাবে নিচু হয়ে বলার কি আছে? তুমি যাও, আগে ফ্রেশ হয়ে আসো। একবারে তৈরি হয়ে আসার প্রয়োজন নেই। নাস্তাটা করে ধীরে ধীরে আস্তে ধীরে বের হও। আমি ওয়েট করছি, সমস্যা নেই। বৃষ্টির মন উৎফুল্ল হয়ে ওঠে। বিশালকে ধন্যবাদ জানিয়ে ছুটে ফ্রেশ হতে চলে যায়। কতগুলো দিন বাদে বান্ধবীদের সাথে দেখা করতে পারবে সে। বিছানায় বসে ব্যাগ গোছাতে ব্যস্ত নদী। নিজের প্রয়োজনীয় বইপত্র, জামা কাপড়, টুকিটাকি আরও অনেক কিছুই নিয়ে নিচ্ছে সে। ঈশান এত কিছু নিতে বারণ করছে, শুধু বইগুলো নিতে বলছে। বাদ বাকি যা যা লাগবে কিনে দেবে বলছে। কিন্তু নদী কথা শুনছে না। তার মতে যে জিনিস তার আছে সেই সব কিছু কিনে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এগুলো এখানে পড়ে থাকলে কেউ ধরবে না, উল্টো নষ্ট হবে। তার থেকে নিয়ে নেওয়াই ভালো। তাছাড়া ঈশান সবেমাত্র অফিস জয়েন করেছে। নিজের ইনকামের টাকা হাতে পেতে অনেক দেরি। শ্বশুর ভাসুরের টাকায় কিছুতেই শপিং করবে না নদী। হ্যাঁ, উপহার দিলে সেটা না হয় আলাদা ব্যাপার। ঈশানের হাত যে পুরোপুরি ফাঁকা তা কিন্তু নয়। বড়লোকের ছেলে, টাকা পয়সার কোনো কমতি নেই তাদের। বাবা ভাইকে বললে বান্ডিল বান্ডিল টাকা সাথে সাথে হাতে তুলে দিবে। কখনো তো বলতেও হয় না। ব্যাগ গোছানো হয়ে গেলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় নদী। শিউলি বেগমকে বলে একে একে সব খাবার এনে টেবিলে রাখছে। সকালের নাস্তাটা করেই বেরিয়ে পড়বে তারা। ঈশান কখন থেকে তাড়া দিচ্ছে। এখান থেকে গিয়ে সে আবার অফিসে যাবে। নদীও আজকে ভার্সিটিতে যাবে বলে ঠিক করেছে। শিলা থেকে শুনেছে বৃষ্টি আজকে ভার্সিটি যাবে। সেই থেকে তাড়াহুড়ো শুরু করেছে সে। ড্রয়িং রুমে বসে আলোচনায় মগ্ন জামাই শ্বশুর। কিছুক্ষণ আগে মাত্র বাড়ি ফিরেছে তারা। ভোরবেলা ঘুম থেকে উঠে ঈশান নজরুল সাহেবের সাথে ফজরের নামাজে গিয়েছিল। নামাজ শেষে দুজনে মিলে হাঁটতে হাঁটতে পুরো এলাকা চক্কর কেটেছে। সকালে শীতল আবহাওয়ায় বেশ জমেছে জামাই শ্বশুরের। লোকজন ঈশানের কথা জিজ্ঞেস করলে নজরুল সাহেব হাসি মুখে এলাকার মানুষদের সাথে মেয়ের জামাইয়ের পরিচয় করিয়ে দিয়েছেন। আর এদিকে বেচারা ঈশান সালাম দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। তার জীবনে একসাথে এত সালাম সে কোনোদিনও দেয়নি। নজরুল সাহেব ভদ্র মানুষ হওয়ায় এলাকার অনেক মুরব্বীদের সাথেই ওনার সাক্ষাৎ, যার জন্য যে দেখছে সেই জিজ্ঞেস করছে ঈশানের কথা। ঈশানও শ্বশুরের মন জয় করতে সকলের সাথে নমনশীল আচরণ করেছে, যার জন্য নজরুল সাহেব আজ বিরাট সন্তুষ্ট ঈশানের উপর। নদী প্লেটে খাবার বাড়তে বাড়তে তার বাবাকে ডাকছে। ঈশানকেও কয়েকবার ডেকেছে নাস্তা করার জন্য। দুজনে আসছি আসছি বলে বসে আছে। নদী খিটখিট করছে।
তাকে তাড়া দিয়ে এখন নিজেই বসে আছে। শিলু বেগমের চোখ রাঙানোতে তীব্র দ্রুত এসে খাবার টেবিলে বসেছে। নদী তীব্রকে দেখে প্রশ্ন করলো, এই তোর দুলাভাই এত কি কথা বলছে বাবার সাথে? এতবার ডাকার পরেও আসছে না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। তীব্র মুখে রুটি ঢুকাতে ঢুকাতে বলে, ঈশান ভাইয়া বাবাকে প্রবাসে যেতে নিষেধ করেছে, কিন্তু বাবা মানছে না, তাই বুঝাচ্ছে। বাবা প্রবাসে চলে যাবে কথাটা মনে পড়তেই নদীর মন খারাপ হয়ে গেল। আর তো মাত্র কিছুদিন এর পরই তো বাবা তাদেরকে ছেড়ে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। চাইলেই আর বাবাকে ছুতে পারবে না, জড়িয়ে ধরতে পারবে না। আবার কবে বাবার সাথে এভাবে মিশতে পারবে তারও তো ঠিক নেই। ভাবতেই নদীর চোখ জলে উঠছে, চোখে পানি চিকচিক করছে। ঈশান যদি সত্যিই পারতো বাবাকে বুঝিয়ে প্রবাসে যাওয়াটা আটকাতে। ভার্সিটিতে নদীকে দেখা মাত্রই বৃষ্টি দৌড়ে এসে তাকে চাপটে ধরল। আচমকা কেউ জড়িয়ে ধরায় নদী অবাক হলেও বৃষ্টিকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। কেমন আছিস নদী? আমার ভাইয়া কেমন আছে? বাবা মা, তিশান ভাইয়া, জায়ান ভাবি, ওরা সবাই কেমন আছে? আমাকে মনে পড়ে? আমার কথা কি কেউ বলে না বাড়িতে? বলতে বলতে চোখে পানি ছেড়ে দিল। নদী মুচকি হেসে বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বলল, আস্তে একবারে এত প্রশ্ন? সবাই ভালো আছে, আর সবাই বাড়িতে তোর কথা বলে। জায়ান তো ফুপি কোথায়, ফুপি আসে না কেন, ফুপি কবে আসবে বলে পুরো বাড়ি মাথায় করে ফেলে। আর মার কথা কি বলবো, তোর কথা বলতে নিলেই কেঁদে দেয়। বাড়ির সবাই তোকে খুব মিস করে বৃষ্টি, খুব খুব মিস করে। বৃষ্টির চোখ দিয়ে এখনো পানি পড়ছে। সে নিজেই নিজের চোখে পানি মুছে ঠোঁটে হাসি ফুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, তুই ঠিক বলছিস নদী, সবাই আমাকে মিস করে। কেউ আমার উপর রাগ করে নেই তো? সবাই কি আমাকে ক্ষমা করে দিয়েছে? নদী হাসে, কোমল সুরে বলে, কেউ তোর ওপর রাগ করে নেই বৃষ্টি। তুই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, এই জন্য সবাই শুধু তোর ওপর অভিমান করেছিল। এতদিন তোর থেকে দূরে থেকে সকলেই বুঝতে পারছে তুই তাদের কাছে কতটা মূল্যবান। মা আর শিশির ভাবি তো আমাকে বারবার বলে দিয়েছে আসার পথে তোকে যেন বাড়িতে নিয়ে যাই। আমার কেন বিশ্বাস হচ্ছে না নদী, বাড়ির সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে? নদী বৃষ্টির মাথায় গাঁটটা মেরে বলে, বাড়ির একমাত্র মেয়ে তুই, ভাইদের চোখের মণি, তোকে ক্ষমা না করে যাবে কোথায়? তাছাড়া বিশাল স্যারকে সবাই পাত্র হিসেবে পছন্দ করে। যতটুকু রাগ অভিমান পুষে রেখেছে তুই আজকে বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। কি যাবি তো আজকে আমার সাথে বাসায়? বৃষ্টি খুশিতে নদীকে আবার জড়িয়ে ধরে প্রফুল্ল সুরে বলে, অবশ্যই যাব। তোদের ঝাপটাঝাপটি শেষ হয়ে গেলে একটু আশেপাশেও তাকাতে পারিস। আমিও ছিলাম, দুই বান্ধবী তো দেখছি আমাকে একদমই ভুলে গেছিস। শিলার গলা শুনে নদী আর বৃষ্টি একে অপরকে ছেড়ে পেছনে তাকায়। শিলাকে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শব্দ করে হেসে দেয়। দুজনেই ছুটে গিয়ে শিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। শিলাও এবার হাসতে লাগলো। ক্লাস শেষে আবারও তিন বান্ধবী মিলে ঘাসের ওপর আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে, একে অপরকে থাপ্পড় দিচ্ছে, খোঁচা দিচ্ছে। আড্ডার এক পর্যায়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে শিলা বলল, হ্যাঁ রে বৃষ্টি, বিশাল স্যারের সাথে বাসর কেমন কাটলো বললি না তো? তুই কিন্তু বলেছিলি বিয়ের 1 বছরের মধ্যেই আমাদের খালামণি ডাক শোনাবি, মনে আছে তো? বৃষ্টি মুখ লটকিয়ে বলল, আরে রাগ তোর খালামণি হওয়া, ব্যাটার ভেতরে কিছু আছে কিনা এখন আমার সন্দেহ হচ্ছে। শিলা অবাক হওয়া ফেস করে বলে, এমা কি বলছিস বৃষ্টি? বিশাল স্যার পারে না? বৃষ্টি গালে হাত রেখে হতাশার সুরে বলে, কিছু তো শুরুই করেনি, পারে কিনা বুঝবো কি করে? শিলার চোখ দুটো বড় সড়ো। কি বলছিস? চোখের সামনে এমন সুস্বাদু খাবার রেখেও স্যার চেখে দেখছে না? কেমনে কি দোস্ত? ব্যাটার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে নষ্ট। তুই বলিস তো যোগাযোগ করব কলিকাতা হারবালে। এদের দুটোর কথা শুনে নদীর কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। সে দুহাত নিজের কানে রেখে দুজনকে থমকে উঠল। চুপ করবি তোরা? মুখ নয় মনে হচ্ছে কারখানা। এত লাগাম ছাড়া কথা কি করে বলতে পার? মাথায় ধরে না আমার। শিলা নদীর দিকে তাকিয়ে ভুরু কুচকায়। তুই এত খেপছিস কেন বলতো? তোরও কি বৃষ্টির মতো কিছু হয়নি? ঈশান ভাইয়ারও কি? শাট আপ শিলা, আমার ভাইয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না। আমার ভাইয়া সব দিক দিয়ে পারফেক্ট, তাই না নদী? বৃষ্টির কথায় ঈশানের কাল রাতের পাগলামার কথা মনে পড়ে গেল নদীর। সে লজ্জায় থতমত খেয়ে বসে আছে। কত দুষ্টু এরা, ছি। শিলা বলল, তা ঠিকই বলেছিস। ঈশান ভাইয়া যেভাবে তাকায় নদীর দিকে, আমার তো মনে হতো ওকে তখনই অর্ধেক খেয়ে ফেলবে। এখন তো মনে হচ্ছে পুরাই খেয়ে।
নদীর শরীরে জুড়ে ছিছি বলে বসা থেকে উঠে দাঁড়ায়, লজ্জায় লাল হয়ে বলে। যত সব নষ্ট কথাবার্তা। কোমরে দুহাত রেখে বৃষ্টিকে চোখ রাঙিয়ে বলে। তোর না ভাই হয়? বৃষ্টিও হাসতে হাসতে উঠে পড়ে, নদীর কাজ জড়িয়ে বলে। ভাই তো কি হয়েছে, তুই তো সম্পর্কে আমার ভাবি, আর ভাবিদের সাথে এসব বলা কোনো ব্যাপার না। তার থেকেও বড় কথা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। নদী বৃষ্টির হাত নিজের কাঁধ থেকে নামিয়ে বলে। হয়েছে হয়েছে, এই টপিক বাদ দিয়ে বাড়ি কখন যাবেন সেটা বলুন ননদিনী। এখনই যাব ভাবি। তোরা এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে, দুপুর গড়িয়ে যাচ্ছে, মা নিশ্চয় অপেক্ষা করছে বৃষ্টির জন্য। শিলা হতাশ কণ্ঠে বলে। ঠিক আছে, যা তাহলে, আমিও বাড়ি চলে যাই। কি করব আর থেকে? বৃষ্টি অবাক হয়ে বলে। কেন, তোর হ্যাংলা আসবে না আজকে? শিলা ফুসফুস করে বলে। ওই খাটাসটার কথা বলবি না, ওর সাথে আমার ব্রেকআপ। নদী আর বৃষ্টি কিছুক্ষণ তাজ্জব বনে যায়, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে। 5 নাম্বারটাও ব্রেকআপ। বাড়িতে মেয়েকে দেখে আয়েশা বেগম আবেগপ্রবণ হয়ে পড়েন। এই মেয়েকে জড়িয়ে ধরছেন তো এই মেয়ের গালে কপালে চুমো খাচ্ছেন, কখনো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। শিশিরও ছোটাছুটি করছে, কোনটা রেখে কি করবে বুঝতে পারছে না। খুশিতে একবার বৃষ্টিকে জড়িয়ে ধরছে তো আবার বৃষ্টির জন্য এটা সেটা খেতে নিয়ে আসছে। নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ের ভালোবাসা দেখছে। শিশিরকেও এতটা খুশি হতে দেখে অবাক হচ্ছে। একজন ভাবি ননদকে এতটা ভালোবাসাতে পারে, না দেখলে হয়তো বুঝতোই না। নদী তখন বৃষ্টিকে সব মিথ্যে কথা বলেছিল। জায়ান ছাড়া বাড়িতে কেউই বৃষ্টির কথা বলেনি। আয়েশা বেগম আর শিশিরই বৃষ্টিকে বাড়ি নিয়ে যেতে বলেছে, কথাগুলো বানিয়ে বলেছে নদী। এই কথাগুলো না বললে বৃষ্টি কখনোই নদীর সাথে আজকে এই বাড়িতে আসতো না। নদীর ধারণা ছিল বৃষ্টি বাড়িতে না আসলে কেউ বৃষ্টিকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারবে না। সেটার ওপর দিয়ে যতই রাগ করুক না কেন, নদীর ধারণা ঠিক হয়েছে। এই যে আয়েশা বেগম কি সুন্দর নিজের মেয়েকে দেখে গলে গেলেন, আর শিশিরের মন যে কতটা নরম তা তো নদী আগেই প্রমাণ পেয়েছে। সে চায় এই পরিবারটি সবসময় মিলেমিশে থাকুক, হাসি খুশি থাকুক। এই পরিবারের একজন সদস্য হতে পেরে নদীর আসলেই নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। সন্ধ্যার পর বাসায় আসে ঈশান, পাশে একজন লোক দাঁড়িয়ে। লোকটির হাতে খুব বড়সড় একটা ব্যাগ দেখা যাচ্ছে। নদী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে কি আছে? ঈশান ক্লান্ত স্বরে বলে। খুললেই দেখতে পাবে। নদী আর কিছু বলে না, সাইড হয়ে লোকটাকে ঘরে ঢোকার জায়গা করে দেয়। ঈশান আর লোকটিকে ঘরে ঢুকে ডিরেক্ট ঈশানের বারান্দায় চলে যায়। নদীও তাদের পিছু পিছু বারান্দায় আসে। লোকটা ব্যাগটা খুলে তার ভিতর থেকে খুব সুন্দর একটা দোলনা বের করতেই নদীর চোখ বড়সড় হয়ে যায়। সে বিস্ময় নিয়ে ঈশানের দিকে তাকায়। ঈশান মৃদু হেসে লোকটার সাথে দোলনাটা ফিট করতে ব্যস্ত হয়ে পড়ে। নদীর চোখ খুশিতে চিকচিক করছে, পারছে না এখন ঈশানকে চাপটে ধরে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে লোকটা দোলনাটা ফিট করে চলে যায়। নদীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে। কেমন লাগলো সারপ্রাইজ? তোমাদের বাসা থেকে আসার সময় বারবার দেখছিলাম তুমি শুধু তোমার বারান্দার দিকে তাকাচ্ছিলে, বিশেষ করে দোলনাটার দিকে। তাই ভাবলাম বউকে একটা সারপ্রাইজ দেয়া যাক। আফটার অল সে তার প্রিয় মানুষ, প্রিয় জায়গা, প্রিয় সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। নদীর চোখ চিকচিক করে বলে। আই এম সারপ্রাইজড। ঈশান উজ্জ্বল হাসে। আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তার আগে বলো, দোলনাটা তোমার কেমন লেগেছে? কি কালার আনবো বুঝতে পারছিলাম না। তোমার বারান্দায় হোয়াইট কালার দেখেছিলাম, তাই এটাও হোয়াইটই এনেছি। এটা তোমারটা থেকে 3 গুণ বড়, চাইলে শুয়েও থাকতে পারবে। নদী সুন্দর হাসে, উষ্ণ কণ্ঠে শুধায়। আমি কি এখন বসতে পারি? ঈশানের ঝটপট উত্তর। কেন নয়, তোমার জন্যই তো আনা। প্লিজ সিট। নদী দ্রুত দোলনাটায় উঠে বসে, দোল খেতে খেতে বলে। খুব সুন্দর হয়েছে। সেকেন্ড সারপ্রাইজটা কি বললেন না তো? ঈশান দোলনার 2 সাইডে হাত রেখে নদীর দিকে অনেকটা ঝুঁকে আসে, সব ভয়েসে বলে। বলবো, তার আগে আমার একটা শর্ত মানতে হবে। নদী তার মাথাটা একটু পিছিয়ে নেয়, মুখ লুটকিয়ে বলে। সারপ্রাইজ দিলে শর্ত মানতে হবে কেন? ঈশান নদীর নাক টেনে বলে। মানতে হবে কারণ তোমার এই সারপ্রাইজটার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে। নদী চোখ বাঁকিয়ে বলে। বলেন শুনি কি শর্ত? ঈশান গলা ছেড়ে বলতে লাগলো। এই যে সারাক্ষণ এমন বলেন বলেন করো, এই বলেনটাকে চেঞ্জ করে বলতে আসতে হবে। আই মিন আপনি চেঞ্জ করে তুমিতে আসতে হবে, বুঝেছো? নদী দ্রুত চোখের পলক ঝাপটায় থতমত মুখ করে বলে। হঠাৎ করে কিভাবে পসিবল? হঠাৎ করেই পসিবল। বলতে বলতে হয়ে যাবে, বলো।
নদী অস্ফুট স্বরে বলে। কি বলবো ঈশানের চোখ রাঙানোতে থেমে যায়, কাচুমাচু করে বলে। তুমি ফ্রেশ হবে না? বলেই লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলে। ঈশান হেসে নদীর মুখের উপর থেকে তার হাত দুটো টেনে সরায়, কপালে চিমু দিয়ে বলে। এভাবেই বলবে ফরএভার, ভালো লাগে শুনতে। নদী নিচের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ায়। ঈশান ফ্রেশ হতে চলেই যাচ্ছিল, নদী আবার পেছন থেকে ডেকে ওঠে। আমার সারপ্রাইজটা? ঈশান ঘুরে স্নিগ্ধ হাসি বলে। তোমার বাবা আর প্রবাসে যাচ্ছেন না? সত্যি? নদী খুশিতে বসা থেকে লাফিয়ে ওঠে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এভাবে পরে বলবো সব। নাও আই এম টায়ার্ড, ফ্রেশ হয়ে আসি আগে। ঈশান চলে গেল। নদী খুশিতে ধপ করে আবার দোলনায় বসে পড়ল। আহ, কি সফট এটা! তার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবে না।